নমস্কার। গল্পটির নাম রুদ্র সেনের রুদ্রাক্ষ, স্বপন বন্দ্যোপাধ্যায়। রুদ্রকে এখানে এ অবস্থায় দেখব কোনোদিনও ভাবিনি। আমার একদা সহকর্মী রুদ্র সেন, কি অদ্ভুত পরিবর্তন! এখন ওর পরনে গেরুয়া বসন, এক মাথা ঝাঁকড়া চুল, মুখ ভর্তি দাড়িগোঁফ, গভীর দু চোখের দৃষ্টি। প্রথমটা তো চিনতেই পারিনি, যদি না ওর নিজে থেকে। হরিদ্বার বেড়াতে এসেছিলাম দিন কয়েক আগে। সেখান থেকে ঋষিকেশ, নদীর ধারে পাহাড়ের ওপর শান্ত সুশীতল স্থান, ঋষি ও দেবতাদের পুণ্যভূমি। বলা হয় ঋষিকেশ স্বর্গলোকের তোরণদ্বার। তবে আমরা শহুরে মানুষ। এখানে আমি জীবনযাত্রার নানা ব্যস্ততার মধ্যে থেকে দিন কয়েকের জন্য মনের শান্তি খুঁজতে এসেছিলাম। আগের দিন ঋষিকেশ পৌঁছেছি, উঠেছি একটা ধর্মশালায়, ইতিউতি ঘুরছিলাম। অপূর্ব এই অঞ্চলের নৈসর্গিক সৌন্দর্য। ঘুরতে ঘুরতে চলে এসেছিলাম নদীর ধারে এক ছোট্ট আশ্রমের কাছাকাছি। ইতিমধ্যে দিনের আলো কমে এসেছে। ফেরার পথ ধরব ভাবছি, হঠাৎ কে যেন পিছন থেকে ডাকলো, স্বরাজ, ও স্বরাজ। পেছন ফিরে তাকালাম। প্রথমটা ঠিক চিনতে পারিনি। আমায় চিনতে পারছিস না? হ্যাঁ, ওই সন্ন্যাসী তো আমার উদ্দেশ্যেই কথাগুলো উচ্চারণ করলেন। ইতিমধ্যে দিনের আলো কমে এসেছে। সূর্য পশ্চিম আকাশের শেষ আলো ছড়াতে শুরু করেছে। সে আলোয় দেখলাম সন্ন্যাসীর দৃষ্টিতে পরিচয়ের হাসি। চমকে উঠলাম। রুদ্র। পূর্বাশ্রমে সেটাই আমার নাম ছিল। এখন আমি রুদ্রানন্দ। রুদ্রানন্দ। সঙ্গে সঙ্গে স্মৃতির অনেকগুলো পৃষ্ঠা যেন দ্রুত উল্টে গেল। 10 বছর আগে সেই দিনগুলি। তখন একটা সরকারি দপ্তরে চাকরি করতাম। রুদ্র ছিল আমার সহকর্মী। রুদ্র সেন। যেমন বলিষ্ঠ শারীরিক গঠন, তেমনি মনের তেজ। ও ছিল আমাদের অফিস ইউনিয়নের অন্যতম নেতা। মিটিং মিছিল করত, জ্বালাময়ী ভাষার ভাষণ দিতে পারত, আর ছিল ঘোরতর নাস্তিক। তার এ বিশ্বাসে কোনো খাদ ছিল না। কখনো কোনো মন্দিরে যাওয়া দূরের কথা, ঈশ্বরের প্রসঙ্গ পর্যন্ত আলোচনা করত না। বলতো ধর্ম ও ঈশ্বর এসব হলো আফিমের নেশার মতো। আসলে দুর্বলের উপর সবলের শোষণের হাতিয়ার রূপে এগুলো ব্যবহার করা হয়। এ নিয়ে আমাদের মধ্যে তর্ক হতো, কিন্তু রুদ্র তার বিশ্বাসে অটল ছিল। তারপর একদিন সেই ঘটনাটা ঘটল। আমাদের কাছে তখন কিন্তু ব্যাপারটা খুব একটা গুরুত্বপূর্ণ ছিল মনে হয়নি, বরং এটা আমরা একটা মজা হিসাবেই মেনে নিয়েছিলাম। কিন্তু পরবর্তী সময় এই ঘটনার এক অদ্ভুত বিস্তার ঘটল। সেবার জানুয়ারি মাসে গঙ্গাসাগর ফেরত এক সাধুজি এসে কিভাবে যেন ঢুকে পড়েছিলেন আমাদের অফিস দপ্তরে। আমার সহকর্মীদের মধ্যে রজত ছিল অত্যন্ত ধর্মভীরু আর জ্যোতিষশাস্ত্রে বিশ্বাসী। ওর হাতের 10 আঙ্গুলে সবসময় জলজল করত অন্ততপক্ষে 11টা আংটি। অর্থাৎ নবগ্রহ তো বটেই, সেই সঙ্গে আরও কোনো অজানা গ্রহকেও তুষ্ট করার জন্য যে যা বলতো তাই করত রজত। গঙ্গাসাগর ফেরত সাধুজি এসেই তাকে পাকড়ালেন, অথবা সেই সাধুজিকে পাকড়ে নিয়ে এসেছিল, তা আজ আর মনে নেই। তবে এটা মনে আছে, সেদিন সেই সাধুজিকে ঘিরে আমাদের সহকর্মীদের মধ্যে বেশ একটা কৌতূহল সৃষ্টি হয়েছিল। যথারীতি রজত সাধুজির কাছে নিজের ডান হাতটা বাড়িয়ে দিয়ে নতুন করে আর একবার নিজের ভূত ভবিষ্যৎ জেনে নেওয়ার চেষ্টা করছিল। সাধুজিকে দেখলে অবশ্য বিশ্বাসী লোকেদের ভক্তি হবারই কথা। পরনে গেরুয়া পোশাক, এক মাথা বাবরি চুল, কাঁধে ঝোলা, ভরাট কণ্ঠস্বর। তবে সাধুজি হিন্দিভাষী, হিন্দিতেই সকলের সঙ্গে কথা বলছিলেন। এ সময় রুদ্র দপ্তরে এসে ঢুকলো। বোধহয় ইউনিয়ন রুমে কোনো জরুরি মিটিংয়ে ছিল। ওকে দেখে আমরা মজা করার জন্য বললাম, এই রুদ্র, একজন সাধু বাবা এসেছেন, মানুষের ভূত ভবিষ্যৎ সব ঠিকঠাক বলে দিচ্ছেন, তোর হাতটা দেখা না। শুনে রুদ্র রাগত চোখে তাকালো, বলল, এটা অফিস না আড্ডাখানা? যত ফালতু লোককে তোরা কি বলে
ঢুকতে দিস। কথাটা রজতের কানে যেতেও প্রতিবাদ করল। রুদ্র, যা জানিস না তা নিয়ে তোর কিছু বলা উচিত নয়। সাধুজির গণনা সত্যি এবং অদ্ভুত। আমায় তো যা যা বলেছেন সব মিলে যাচ্ছে। এমনকি আমার 5 বছর বয়সে একবার হুপিং কাশি হয়েছিল তাও নির্ভুল বলে দিচ্ছেন। এসব চালাকি। রুদ্র বলল, দেখ, প্রায় প্রতিটি ছেলে মেয়েই 5 বছর বয়সের মধ্যে একটা না একটা কোনো ভারী রোগে ভুগে ওঠে। আর এই সব ব্যবসাদার জ্যোতিষীরা সেটাই তার গণনা বলে চালিয়ে দেয়। দেখ রজত, তুই নিজেই হয়তো আগে এক সময় ওই বুড়োটাকে নিজের রোগের কথা বলে দিয়েছিস। আর সেটাই। লেকিন বৎস, तुम्हारा ये বিশ্বাস অটল নেহি রহেগি। আমরা দেখলাম আমাদের কথার মধ্যে সেই সাধুজি এসে দাঁড়িয়েছেন রুদ্রর পাশে। অদ্ভুত ওর চোখের দৃষ্টি। লক্ষ্য করলাম রুদ্র নিজের কথার মধ্যে সাধুজির কথাটা শুনে হঠাৎ থমকে গেল। বৎস, आज से 1 वर्ष का अंदर तुम हमारा पास आओगे। কি যেন আছে সেই সাধুর কণ্ঠস্বরে। আমরা সবাই চুপ করে ওর কথা শুনতে থাকি। কিন্তু এ কি অবাস্তব কথা বলছেন সাধুজি। সবচেয়ে আশ্চর্য, রুদ্র ওর কথায় কোনো প্রতিবাদ করছে না। হঠাৎ সাধু তার ঝোলা থেকে একটা রুদ্রাক্ষ বার করেন। এত বড় উজ্জ্বল রুদ্রাক্ষ আমি অন্তত জীবনে কোনোদিনও দেখিনি। ये रुद्राक्ष तुम्हारे लिए बस, हम तो तुमको ढूंढने के लिए इधर आया है। বলতে বলতে সাধুজি তার হাতের সেই রুদ্রাক্ষটা বাড়িয়ে দেন রুদ্রর দিকে। আর ঠিক তখনই যেন সম্মোহন ভেঙে স্বাভাবিক হয় রুদ্র। বলে, এসব কি হচ্ছে এখানে? অফিসটা তো তোমরা একটা তামাশার জায়গা বানিয়ে ফেলেছ। এই কমল, এই ভণ্ড বুড়োটাকে এখান থেকে বার করে দে এক্ষুনি, না গেলে কিন্তু আমি রিপোর্ট করতে বাধ্য হব। এরপর কিছুটা তর্কাতর্কি হইচই। এর মধ্যে হঠাৎ সবাই লক্ষ্য করলো সেই সাধুজি কখন এক সময় নিঃশব্দে আমাদের দপ্তর ছেড়ে চলে গেছেন। যাক, নিশ্চিন্ত হওয়া গেল। তামাশা শেষ। তবে সাধুজি এত তাড়াতাড়ি বিদায় নিতে অনেকেই কিছুটা মনক্ষুণ্ণ হলো। কারণ ওদের ইচ্ছেটা ছিল সাধুজিকে দিয়ে হাত দেখিয়ে নিজের ভূত ভবিষ্যৎটা একবার গুনিয়ে নেওয়া। এবার যে যার সিটে বসার পালা। কিন্তু রুদ্র তার চেয়ারে বসেই চেঁচিয়ে উঠল, এ কি? এটা আমার টেবিলে কে রেখে গেল? আমরা সবাই ফিরে তাকিয়ে দেখলাম সেই রুদ্রাক্ষটা, যেটা সাধুজি রুদ্রকে দিতে চেয়েছিলেন কিন্তু রুদ্র নিতে চায়নি। সেটাই সাধুজি যাওয়ার আগে কোনো এক সময় রুদ্রর টেবিলে রেখে গেছেন। কিন্তু তিনি জানলেন কি করে ওটাই রুদ্রর টেবিল? কারণ এ পর্যন্ত দপ্তরে ঢুকে রুদ্র তো তার চেয়ারে বসেনি। নাকি সাধুজি না ভেবেই কোনো একটা টেবিলে রুদ্রাক্ষটা রেখে গেছেন, আর কাকতালীয়ভাবে তা রুদ্রর। তাই বা তিনি করবেন কেন? রজত এসে রুদ্রাক্ষটা দেখে বলল, এটা খুব বিরল জাতের রুদ্রাক্ষ রুদ্র। বেশ তো, এটা তুমিই নিয়ে যাও, তোমার যখন এত পছন্দ হয়েছে। না না, আমার মনে হয় সাধুজি কোনো কারণে ওটা তোমাকে দিয়ে গেছে। বলতে বলতে রজত একটু থেমে ভ্রু দুটো কুঁচকে বলল, কিন্তু সাধুজির একটা কথা মানে ঠিক বুঝলাম না। কি? পাশ থেকে আমি জিজ্ঞাসা করেছিলাম। সাধুজি বললেন, উনি নাকি রুদ্রকে খুঁজতেই এ দপ্তরে এসেছিলেন। আরও একটা কথা বললেন, খেয়াল করছিস স্বরাজ? কি? সাধুজি বললেন, রুদ্রর এখানকার বিশ্বাস অটল থাকবে না, আর আগামী 1 বছরের মধ্যে ও সাধুজির কাছে চলে যাবে। এই যাও তো তোমরা এখান থেকে, যত সব ফালতু কথা। এবার রুদ্র ধমকে ওঠে, অফিসের কাজকাম কি কিছু নেই? বলতে বলতে রুদ্রাক্ষটা ছুঁড়ে ফেলার জন্য হাত উঠিয়েও ওটার দিকে একবার তাকিয়ে থমকে যায় রুদ্র। তারপর হাতটা টেবিলে নামিয়ে নিয়ে ধীরে ধীরে বলে, এটা আমার কাছেই থাক। আর যাই হোক, জিনিসটা দেখতে ভালো। এটা একটা শোপিস হিসাবে ঘরে রেখে দেব। আমাদের জীবনে এর চেয়ে গুরুত্বপূর্ণ এবং মনে রাখার মতো ঘটনা আরও কত ঘটে। আমরাও ব্যাপারটা প্রায় ভুলেই গিয়েছিলাম। কিন্তু আশ্চর্য, রুদ্রর জীবনে এরপর থেকে একটার পর একটা ঘটনা ঘটতে শুরু করলো।
মাসখানেকের মধ্যেই অফিস ইউনিয়নের কার্যকরী সমিতি থেকে পদত্যাগ করল রুদ্র। আসলে বরাবরই ও খুব সৎ এবং প্রতিবাদী চরিত্রের মানুষ। আর কিছুদিন যাবতীয় ইউনিয়নের কয়েকজনের উপর মহলের কিছু নেতার দুর্নীতির বিরুদ্ধে ঘোরতর প্রতিবাদ জানাচ্ছিল। সেবার ইলেকশনের আগে ব্যাপারটা চরমে পৌঁছলো। রুদ্র পদত্যাগ করে বেরিয়ে এলো কার্যকরী সমিতির বাইরে। রুদ্র বলল, শুধু মুখে আদর্শের বুলি কপচালেই চলে না, সে আদর্শকে নিজের জীবনে অনুসরণ করতে না পারলে সবটাই ভণ্ডামি। রুদ্র যে ধীরে ধীরে বদলে যাচ্ছে তা আমরা টের পাচ্ছিলাম। অফিসে আমাকেই ও সবচেয়ে কাছের বন্ধু ভাবত। একদিন টিফিনের ঘন্টায় ক্যান্টিনে দাঁড়িয়ে রুদ্র বলল, স্বরাজ, তুই যোগ বিশ্বাস করিস? যোগ? হ্যাঁ, যোগ হলো ঈশ্বরের সঙ্গে মানুষের সাক্ষাৎ, যোগাযোগ। শুনে স্তম্ভিত হলাম। রুদ্রের কণ্ঠে ঈশ্বরের কথা আজ পর্যন্ত তো কোনোদিনও শুনিনি। বললাম, তুই কি যোগাভ্যাস করিস? দিন কয়েক হলো শুরু করেছি। ভোরবেলায় কিছু সময় প্রাণায়াম, ধ্যান। জানিস স্বরাজ, আজকাল মাঝে মাঝে রাতের বেলায় এক অদ্ভুত স্বপ্ন দেখি। কী স্বপ্ন? আমি যেন কোথায় ভেসে চলেছি, চারিদিকে আলোর সমুদ্র। এর মানে কি বলতে পারিস? জবাব দিতে পারিনি, কিন্তু লক্ষ্য করেছি এরপর থেকে আরও দ্রুত বদলাতে শুরু করেছে রুদ্র। একদিন লক্ষ্য করলাম রুদ্রর কণ্ঠে একটা মালা ঝুলছে, আর লকেটের মতো রুদ্রাক্ষটা রয়েছে সেই মালার ঠিক মধ্যমণি হয়ে। জিজ্ঞাসা না করে পারলাম না, কী ব্যাপার রুদ্র? তবে যে বললি রুদ্রাক্ষটা বাড়িতে নিয়ে গিয়ে শোপিস করে রাখবি। রুদ্র লজ্জা পেল না, ওর চোখের দৃষ্টিটাও কেমন যেন বদলে গেছে। বলল, জানিস স্বরাজ, এই রুদ্রাক্ষটার কণ্ঠে ধারণ করার পর থেকে আমার শরীরটা কেমন যেন হালকা হয়ে গেছে, মনের শান্তিও বেড়ে গেছে। আমি যা ইচ্ছা করছি তাই যে ঘটে যাচ্ছে। এসব কি শুনছি? যে রুদ্র কিছুদিন আগেও ছিল ঘোরতর নাস্তিক, কোনো অলৌকিকতা বিশ্বাস দূরের কথা, রীতিমতো এসবের বিরুদ্ধে প্রচার চালাতো, আর সে হঠাৎ, তবে কি এসবই সেই গঙ্গাসাগর ফেরত সাধুজির মহিমা? এর কদিন পর হঠাৎ খবর পেলাম রুদ্র সংসার ত্যাগ করে চলে গেছে। রীতিমতো চিঠি লিখে অফিস এবং পরিবার পরিজনের কাছে বিদায় নিয়ে কোনো অনির্দিষ্ট উদ্দেশ্যে যাত্রা করেছে রুদ্র। আমি মিলিয়ে দেখছিলাম ঘটনাটা ঘটল সাধুজি আমাদের অফিসে আসার ঠিক 1 বছরের মাথায়। সেই সঙ্গে সাধুজির কণ্ঠস্বরটাই কানে বেজে উঠল, আজ সে 1 বর্ষ কা বাদ তুম হামারা পাস आओगे। তবে কি, কিন্তু এ কথা কাকে বলবো? শুনে হয়তো সবাই হাসবে, বলবে কাকতালীয়। তারা জল্পনা কল্পনা করবে অন্য কোনো কারণে ঘর ছেড়েছে রুদ্র সেন। অতএব কাউকে আর কিছু বললাম না। এরপর কালের নিয়মে সবাই ধীরে ধীরে রুদ্রর কথা ভুলে গেল। 10টা বছর তো কম নয়। কিরে স্বরাজ, খুব ভাবনার মধ্যে পড়ে গেছিস তো? চমক ভাঙল। দেখলাম আমি দাঁড়িয়ে রয়েছি ঋষিকেশের গঙ্গার ধারে এক আশ্রমের সামনে, আর আমার মুখোমুখি দাঁড়িয়ে রুদ্র সেন, না সন্ন্যাসী রুদ্রানন্দ। ইতিমধ্যে সূর্য ডুবে গেছে। শেষ সূর্যের আলোটুকু এখনও ধরা আছে রুদ্রানন্দের মুখে। কি অদ্ভুত প্রশান্তি ওই চোখ দুটিতে। গুরুজি 2 বছর হলো দেহরক্ষা করেছেন, আর আগেই উনি অসহায় বৃদ্ধদের জন্য নিজের হাতে গড়া এই আশ্রমটার দায়িত্ব আমার হাতে সমর্পণ করে গেছেন। তোমার গুরুজি? হ্যাঁ। তুই তাকে দেখেছিস? মৃদু হাসি খেলে গেল রুদ্রর মুখে। থুরি রুদ্রানন্দের ঠোঁটের ফাঁকে। সেই যে গঙ্গাসাগর ফেরত সন্ন্যাসী। বছর 10 আগে বলতে বলতে প্রসঙ্গ বদলে বলল, যেসব অসহায় বৃদ্ধ বৃদ্ধার ভরণ পোষণ করার কেউ কোথাও নেই, তাদের এখানে রেখে জীবনের শেষ দিনগুলিতে একটু সেবা যত্ন করা হয়। ভেবে দেখ স্বরাজ, এইসব মানুষদের মধ্যে অনেকেরই একদিন এ সমাজে বেশ কিছু অবদান ছিল। আজ তারা পরিত্যক্ত, অসহায়। এই আশ্রমে আমরা কজন সন্ন্যাসী তাদের শিবজ্ঞানে সেবা করি, আমাদের গুরুজির আদর্শে। অবাক হয়ে তাকিয়েছিলাম আমার একদা এই সহকর্মীর দিকে। এই জন্যেই কি সেদিন গঙ্গাসাগর ফেরত সাধুজি খুঁজে বার করেছিলেন রুদ্রকে, এবং কোনো অলৌকিক ক্ষমতায় টেনে এনেছেন তার এই আশ্রমে? জানি না এর কি ব্যাখ্যা হতে পারে। সেদিন ফেরার মুহূর্তে রুদ্র তার পকেট থেকে একটা রুদ্রাক্ষ বার করে আমার হাতে দিয়ে বলল, এটা সঙ্গে রাখ, জীবনের সঠিক পথ খুঁজে পাবি।
ওটা হাতে নিয়ে কি জানি কেন বুকের ভেতর একটা ভয়ের কম্পন অনুভব করেছিলাম, কিন্তু ফিরত দিতেও পারিনি। ট্রেনে হরিদ্বার থেকে গঙ্গা পার হয়ে আসার পথে একবার ভেবেছিলাম রুদ্রাক্ষটা গঙ্গাবক্ষেই বিসর্জন দিয়ে আসব, কিন্তু চেষ্টা করেও তো পারিনি। এই মুহূর্তে সেটা আমার কাছে, জানি না আমার ভাগ্যে কি লেখা আছে। নমস্কার। গল্পটা যদি আপনাদের ভালো লাগে, আরও ভালো ভালো গল্প পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। অজস্র ধন্যবাদ।